আজকে এক মেডিয়েশনে রাজি হয়ে সেটেলমেন্টে রাজি হয়ে পিছিয়ে আসা এক স্ত্রীর গল্প। ধরুন এরকম একটা গল্প যে স্বামী আর স্ত্রী দুজনেরই অনেক দিন ধরে ঝগড়া ঝামেলা হচ্ছে, বছরের পর বছর ধরে কেউ কাউকে সহ্য করতে পারছে না এবং অবশেষে দুজনই ডিসিশন নিল যে ডাইভোর্স করি। তো মেডিয়েশনে গেল, পুরো সেটেলমেন্ট হলো, স্বামী স্ত্রীকে 89 lakhs নগদে দেবে, দামি গয়না দেবে, গাড়ি দেবে, আরও অনেক কিছু দেবে এবং সই হলো এবং প্রথম মোশনে সেগুলো পাসও হলো। তো সেগুলো হ্যান্ডওভার হলো, কিন্তু দ্বিতীয় মোশনে গিয়ে স্ত্রী বলল, না আমি তো ডাইভোর্স দেবো না, আমি ডাইভোর্স চাই না। শুধু তাই নয়, স্ত্রী স্বামীর নামে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টের একটা মামলা ঠুকে দিল। এবার বলুন তো, এটা কি ন্যায় নাকি একেবারে প্রতারণা? এটা কি ঠিক হয়েছে? আজকের ভিডিওতে আমি কথা বলবো সুপ্রিম কোর্টের এক সাম্প্রতিক এবং খুব গুরুত্বপূর্ণ রায় নিয়ে, ধনঞ্জয় রাঠি ভার্সেস রুচিকা রাঠি কেস। তো ঘটনাটা শুরু হয় 2000 সালে। ধনঞ্জয় রাঠি আর রুচিকা রাঠির বিয়ে হয়, দুজনের 2 সন্তান আসে, এক মেয়ে আর একটা ছেলে। কিন্তু কিছুদিন পর থেকেই তাদের মধ্যে তীব্র মানসিক অসামঞ্জস্য শুরু হয়, মানে দুজনকে একদম মেনে নিতে পারছিল। 2022-23 সাল নাগাদ তারা আলাদা থাকতে শুরু করে। এরপর 2023 সালে স্বামী ধনঞ্জয় রাঠি দিল্লির ফ্যামিলি কোর্টে ডাইভোর্সের মামলা করেন। কোর্ট ম্যাটারটাকে মেডিয়েশনে পাঠায়। 2024 সালে 16ই মে দিল্লি মেডিয়েশন সেন্টারে দুপক্ষের মধ্যে পুরোপুরি ফাইনাল সেটেলমেন্ট হয় যে এই শর্তগুলোর উপর যে দুজনেই মিউচুয়াল কনসেন্ট ডিভোর্স দেবেন দুজনের থেকে, স্বামী স্ত্রীকে 89 lakhs অর্থাৎ 89 লক্ষ টাকা দেবেন, স্ত্রীর গয়না ফেরত দেবেন এবং সব দাবি দেওয়া, মামলা মোকদ্দমা সব যা করেছিল স্ত্রী, সবগুলো প্রত্যাহার করে নেবেন। আর মেডিয়েশনে যে সেটেলমেন্ট হয়েছিল সেই চুক্তি অনুযায়ী স্বামী সব টাকা দিয়ে দেন, গয়নাগাটি সব হস্তান্তর করেন এবং প্রথম মোশনেও কোর্টে সেটা পাস হয়। সবই ভালো চলছিল, সবাই ভাবলো যে ব্যাপারটা মিটে গেছে। কিন্তু দ্বিতীয় মোশনের সময় এলো, তখন রুচিকা রাঠি অর্থাৎ তার স্ত্রী কনসেন্টটা প্রত্যাহার করে নিল, মানে বলল যে না আমি আর ডাইভোর্স চাই না। মানে লাস্ট সময় তো তারা তো একটা অস্ত্র থাকে, তো সেই অস্ত্রটাকে সে ব্যবহার করলো, বললো যে না আমি আর ডাইভোর্স চাই না। এখানেই শেষ নয়, নতুন করে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টের স্বামীর এগেনস্টে মামলা করলো আর তার দাবি ছিল যে তাকে আরও গয়না ফেরত দিতে হবে। এখন প্রশ্ন উঠলো যে মেডিয়েশনে সই করা ফুল অ্যান্ড ফাইনাল সেটেলমেন্টের পরও কি এক পক্ষ এভাবে ইউটার্ন নিতে পারে, নাকি মেডিয়েশনে এগ্রিমেন্টটা শুধু একটা কাগজের টুকরো মাত্র? ব্যাপারটা এখানেই থেমে থাকলো না, ব্যাপারটা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ালো। 13 এপ্রিল 2026-এ সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট আসলো আর সেটা স্পষ্ট করে সেখানে বলা হয়েছে যে মেডিয়েশনে ফুল অ্যান্ড ফাইনাল সেটেলমেন্ট হয়ে গেলে এক পক্ষ সব সুবিধা নিয়ে পরে সুবিধা মতো পিছিয়ে যেতে পারবে না। কনসেন্ট প্রত্যাহার করা যায় ঠিকই, কিন্তু সেটেলমেন্টে এগ্রিমেন্টের পর তা ইচ্ছে মতো করা যাবে না। কোর্ট আরও বলেছে যে সেটেলমেন্ট এগ্রিমেন্ট ভাঙতে হলে তাকে প্রমাণ করতে হবে যে তাতে জোর জবরদস্তি ছিল, তো ফোর্স ছিল, প্রতারণা করা হয়েছিল বা আনডিউ ইনফ্লুয়েন্স ছিল সেখানে, না হলে সেটা বাইন্ডিংস, আপনাকে সেটা মানতেই হবে। এক্ষেত্রে স্ত্রী কোনো প্রমাণ দিতে পারেনি, তাই সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া আর্টিকেল 142-র অধীনে বিশেষ ক্ষমতা প্রয়োগ করে ডাইভোর্স দিয়ে দিয়েছিল। একে ইররেটিবল ব্রেকডাউন অফ ম্যারেজও বলা হয়। তো ডোমেস্টিক ভায়োলেন্সের যে মামলাটা ছিল সেটাকেও সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে আর বলেছে যে মেডিয়েশনের মাধ্যমে সমঝোতা আদালতের কাছে খুবই গুরুত্বপূর্ণ, একে হালকাভাবে একদম নেওয়া যাবে না। এই রায়টি কিন্তু এখনকার সময়ে খুব প্রাসঙ্গিক আর খুব গুরুত্বপূর্ণ। এই রায়টি বার্তা দিচ্ছে যে ডাইভোর্সের মেডিয়েশনের পর যা খুশি তাই করা চলবে না। ইচ্ছা হলো ডাইভোর্সে বললাম রাজি হলাম, টাকা পয়সা সব নিয়ে নিলাম, পরে বললাম না ডাইভোর্স দেবো না, এটা হবে না। মেডিয়েশনে গেলে যেই চুক্তি হবে সেই চুক্তিগুলো যদি ঠিকভাবে যদি পালন করা হয় সেটা কিন্তু মানতে হবে। ইচ্ছে হলো ডাইভোর্স দেবো না, আগে বলছি ডাইভোর্স দেবো, সব কিছু হাতিয়ে নিলাম, টাকা পয়সা যা যা পেলাম হয়ে গেল, তারপরে বললাম না ডাইভোর্স দেবো না, আমার ইচ্ছা করছে না, এটা ইচ্ছে মতো হবে না। কোর্টের মধ্যস্থতায় যে মেডিয়েশন হবে তাকে প্রাধান্য দিতে হবে এবং যে কন্ডিশনগুলো বললাম, যে ফোর্স অ্যাপ্লাই করা,
বা প্রতারণা করা বা আনডিউ ইনফ্লুয়েন্স অ্যাপ্লাই করা, এইগুলো যদি কোনো গ্রাউন্ড না থাকে, ইচ্ছে মতন এই যে মেডিয়েশনের পর পিছিয়ে আসা যাবে না। এই যে রায়টা বললাম, এই রায়টা কিন্তু অনেকের কাছেই বড় একটা সুরক্ষা। কারণ অনেক সময় দেখা যায় অনেক স্ত্রী এরকমভাবে এগিয়ে যায়, জিনিসপত্র টাকা পয়সা সব নিয়ে নেয়, তারপরে বলে না বন্ধু টাটা বাই বাই। তো এই যে টাটা বাই বাই, এইটার উপর কিন্তু একটা বড় একটা কিন্তু রেস্ট্রিকশন আনলো সুপ্রিম কোর্ট। আপনার কি মনে হয়, স্ত্রী এভাবে ইউটার্ন নিতে পারেন, নাকি সুপ্রিম কোর্ট সঠিক সিদ্ধান্ত নিয়েছে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে প্রশ্ন করবেন, আমি চেষ্টা করব ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্স মেনে উত্তর দেওয়ার। এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করবেন, কারণ কার কখন এইটা প্রয়োজন হয় কেউ জানে না। কারণ অনেক সময় কিন্তু হয় এগোচ্ছি পিছোচ্ছি, এরকম কিন্তু অনেক সময় এই টেন্ডেন্সি দেখা যায়। তো এই টেন্ডেন্সিটাকে আটকানোর জন্য এরকম জাজমেন্ট খুব বেশি হবে প্রয়োজন, আর এটা আরও বেশি হবে মানুষের কাছে পৌঁছানোটাও কিন্তু আমাদের নৈতিক কর্তব্য। আর সবশেষে এটা বলি, যখনই কোনো লিগাল স্টেপ নেবেন তখন একজন অবশ্যই দক্ষ অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিয়ে তবেই অগ্রসর হবেন। আজকে আসছি, ভালো থাকবেন, নমস্কার, ধন্যবাদ।